অ্যাড্রেরি অ্যামেলাল হোটেলের অবস্থান মরুভূমির ভেতরের এক মনোরম পরিবেশে, চারপাশ জলপাই আর পাম গাছে ঘেরা। মিশরের এই হোটেলে ইচ্ছে করে রাখা হয়নি আধুনিক প্রযুক্তির সেবা, এরপরেও বহু মানুষের পছন্দের তালিকায় রয়েছে হোটেলটি। স্বাগত রাত 9টা বাংলাদেশে, সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছে আমি আসমা মিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছে আমি জহির। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে আওয়ামী লীগ, থাকবে না কোনো নীতি নির্ধারণী ভূমিকা। সাগররুনি হত্যার তদন্তে অগ্রগতি জানান এই স্বরাষ্ট্রমন্ত্রীর, মিতু হত্যা মামলায় প্রতিবেদন শিগগিরই। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ফুটপাতে চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএসসিসির মামলা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় এই রূপরেখা দেয়া হয় বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বিএনপি আসবে বলেও আশা জানিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সাম্প্রতিক সময়ে সরে এসেছে বিএনপি। দলটির দাবি এখন নির্বাচনকালীন সহায়ক সরকার। নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপির দেয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়াতেও আছে সহায়ক সরকারের দাবি। তবে সেই সরকারের ধরন কি হবে তা এখনও পরিষ্কার করেনি বিএনপি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানালেন, রাষ্ট্রপতির কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছেন তারা। নির্বাচনকালীন সরকার কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত না নিয়ে কেবল দৈনন্দিন কাজ করবে বলেও জানান তিনি। নির্বাচনকালীন সরকারের রূপরেখাও সম্পর্কে আমরা বক্তব্য রেখেছি, প্রস্তাব রেখেছি। সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার কোনো মেজর পলিসি ডিসিশন নেবে না এবং কোনো মেজর ডেভেলপমেন্ট ওয়ার্ক হাতে নেবে না। বিএনপি গত সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা করেন ওবায়দুল কাদের। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, নতুন ইসি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সহায়তা করবে সরকার। আগামী নির্বাচনও নারায়ণগঞ্জ মডেলে একটা সুন্দর, সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটা নির্বাচন বাংলাদেশে হোক। নির্বাচন কমিশনকে তার স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সব রকমের সহযোগিতা আমরা দেব। নির্বাচন বর্জন করে বিএনপি ভুল করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দলটি আগামীতে আর এ ধরনের ঝুঁকি নেবে না। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগ মুখপাত্রের মতো বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে কারণে এই কমিশনের অধীনেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেছেন তিনি। সন্ধ্যায় দলের নয়াপল্টন কার্যালয়ে এসব কথা বলেন রিজভী। বর্তমান নতুন সিইসি এটা বলছেন যে নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত। তো উনি যে জনতার মঞ্চের লোক, উনি যে আওয়ামী লীগের মুখপাত্রের মতোই কথা বলবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো প্রমাণিত হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ আবারও পিছিয়েছে। নতুন তারিখ 16 ফেব্রুয়ারি। খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হয় বেলা 11টায়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার তার আত্মপক্ষ সমর্থন ও চ্যারিটেবল মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেওয়ার দিন ছিল। আদালতের শুরুতেই সময় আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। এতে খালেদা জিয়ার অসুস্থতা ও আদালতের পরিবর্তনে উচ্চ আদালতে করা আবেদনের শুনানির অপেক্ষা থাকার কথা বলা হয়। এ সময় আইনজীবীদের সময় আবেদন গ্রহণ করেন তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জামাদার। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার তদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে। সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে কল্যাণ সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 2012 সালের 11 ফেব্রুয়ারি রায়ের বাজারের বাসায় মেলে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুমির মরদেহ।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ, তবে 2 মাসেও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় তারা। হাইকোর্টের নির্দেশে 2012 সালের 18 এপ্রিল মামলার তদন্তভার হস্তান্তর করা হয় র্যাবের কাছে। নানা সময়ে গ্রেপ্তার হয় 8 জন। 5 বছরে 46 বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সংস্থাটি। আলোচিত এই হত্যাকাণ্ডের 5 বছর হওয়ার আগ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, তদন্তের অগ্রগতি জানেন না তিনি। এই মুহূর্তে কি অগ্রগতি হয়েছে আমি ঠিক জানবো না, আমার ঠিক জানা নেই। তো আমাদের র্যাব কাজ করছে। আমি এখনো আশাবাদী যে কোনো সময় র্যাব উদ্ঘাটন করবে এবং আপনাদেরকে জানাতে পারবে। তবে 2016 সালের 5 জুন চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার তদন্ত প্রতিবেদন শিগগিরই দেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত চলছে, তবে আমরা মনে হয় কাছাকাছি আসছি। আমরা কিছুদিনের মধ্যে প্রতিবেদন দিতে পারবে আমাদের পুলিশ। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কেউ লাইসেন্স নিয়ে বেআইনিভাবে অস্ত্র ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। জাহিদ, এই হত্যাকাণ্ডের পরে আমরা প্রথম দেখেছিলাম যে দেশের সব সাংবাদিকরা একজোট হয়েছিলেন, সব মতাদর্শের সাংবাদিকরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছেন, যদিও পরবর্তীতে সেটি আর টেকেনি। কিছুক্ষণ আগে আপনার কথা হচ্ছিল সিনিয়র সাংবাদিক এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে। তিনি কি জানালেন? তারা কি এখনো এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে যাচ্ছেন? তিনি যেটা জানাচ্ছেন, হ্যাঁ, তারা সরকারের কাছ থেকে প্রত্যাশা করে যে তদন্তের একটা অগ্রগতি যেন জানানো হয়, দ্রুত তদন্ত শেষ। কারণ মামলার তো তদন্ত একটা মাত্র অংশ, তদন্ত শেষ হবে তারপরে বিচার শুরু হবে। ফলে এটি সাংবাদিক সমাজ এবং সারা দেশের মানুষ যে হতাশ, সেই কথাই তিনি জানালেন। তবে এইটি আমার মনে হয় যে যেহেতু শুধু সাংবাদিক বলে না, এমনিতেও সারা দেশের মানুষ এটি একটা নৃশংস হত্যাকাণ্ড, সেটি নিয়ে কি অগ্রগতি আছে সেটি জানতে চায়। এবং সেই জন্যই, এবং আরও একটি ব্যাপারে অব্লিগেশন আছে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়টা খোঁজ খবর রাখার, সেটি হচ্ছে যে এই মামলার তদন্তটির নির্দেশনা হাইকোর্ট একটা নির্দিষ্ট এজেন্সিকে দিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে একটা অনেক সময়ের পর 46তম বার তারা সময় চেয়েছে। ফলে এইটি কিন্তু দেখা যায় যে আদালতের একটা নির্দেশে, যেহেতু সব মামলাই তদন্ত করার দায়িত্ব রাষ্ট্রের এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু তারপরেও কোনো কোনো ক্ষেত্রে যখন একটু বেশি দায়িত্ব থাকে, সেই বিষয়গুলিতে নজরদারির মধ্যে রাখলেই আমার মনে হয় আরো বেশি আশ্বস্ত হতে পারে। একটি মামলার তদন্তের জন্য 5 বছরে 46 বার সময় চাওয়া হলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং আদালতকে বারবার তাদেরকে মনে করিয়ে দিতে হলো যে পরবর্তী অগ্রগতি জানান। সবশেষে এই মাসের 28 তারিখ বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে আবার অগ্রগতি জানাতে বলা হয়েছে। ফলে সব মিলে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর, আমি বলছি না তারা ব্যর্থ বা বলতে চাই না, আমি চাই শেষ পর্যন্ত যেন এই রহস্য উদ্ঘাটিত হয়, কিন্তু এই ভূমিকাকে আসলে আমরা কি বলবো? এটি অবশ্যই এটি তাদেরকে হয়তো আদালতের কাছেও বলতে হবে এবং মানুষের কাছেও বলতে হবে। মানুষের কাছে তো দায়বদ্ধতা, সেই জায়গাটিতে আমার মনে হয় যে অবশ্যই তারা আরো বেশি সতর্ক হয়ে মামলাটি পরিচালনা করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। কারণ শেষ পর্যন্ত তাদেরই দায়িত্ব এটি, অন্য কেউ গিয়ে এই তদন্তটি করতে পারবে না আইনগতভাবে। পরের খবরগুলোতে চলে যায় জাহিদ। হাইকোর্টের নির্দেশের কপি পেলেই গাইবান্ধার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে সকালে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মহামান্য হাইকোর্টের আদেশ, লিখিত আদেশ যখন আমরা পাবো, তখনই আমরা কার্যকরী ব্যবস্থা নেব। হাইকোর্টের আদেশ তো আমাদের প্রতিপালন করতেই হবে। আমি গতকাল একটি তদন্ত কমিটি করে দিয়েছি পুলিশ হেডকোয়ার্টার থেকে। এই তদন্ত কমিটি কাজ করবে, প্রতিবেদন পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ইমামদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে ইমাম সম্মেলনে তিনি এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর মতে, অস্ত্র ব্যবসায়ীরাই মুসলিম অধ্যুষিত দেশগুলোতে রণক্ষেত্র বানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থিব শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা না পেলে তা পূর্ণাঙ্গ হয় না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ধর্মীয় শিক্ষাকে ছড়িয়ে দিতে তার শিক্ষানীতিতেও অন্তর্ভুক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সন্ত্রাস মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর থেকেও জনসচেতনতা গুরুত্বপূর্ণ। উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে শান্তি প্রয়োজন, আর সেই শান্তি রক্ষা হবে এই জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে পারলে। সেই ক্ষেত্রে
আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কাজ করছেন, আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছেন, কিন্তু সব থেকে বড় শক্তি মানুষের শক্তি। মানুষের ভিতরে যদি সচেতনতা থাকে আর মানুষ যদি এটা রুখে দাঁড়ায়, তাহলে আল্লাহর রহমতে আমাদের এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গিবাদ থাকবে না। ইমাম প্রশিক্ষণ ও ইসলামের প্রসারে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। একই সাথে জঙ্গিবাদ ও মুসলিম বিশ্বের সংঘাত সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। মুসলিম অধ্যুষিত দেশগুলি, সেখানেই মারামারি কাটাকাটি, সেখানেই বোমাবাজি, সেখানেই খুন খারাপি হচ্ছে, সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। কিন্তু এই অস্ত্রটা তৈরি করে কারা আর লাভবান কারা হয়? রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলি, রক্ত যাচ্ছে মুসলমানদের, আর অস্ত্র বিক্রি করে, এই অস্ত্র তৈরি করে বিক্রি করে কারা লাভবান হচ্ছে, সেটাই আপনারা একটু চিন্তা করে দেখবেন। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোর ও ইমামদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। রাত 9:19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রোহিঙ্গাদের পুনর্বাসনে দায় বাংলাদেশ নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংকট কাটিয়ে উঠতে জাতীয় সংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের আর্থিক সহায়তা দরকার হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে উখিয়া শরণার্থী শিবির পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত 3 দেশের হাইকমিশনার বলেছেন, আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। সবশেষ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে 28শে জানুয়ারি ঢাকায় আসে আনান কমিশনের প্রতিনিধি দল। শরণার্থী শিবির পরিদর্শনের পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন তারা। বিষয়টিকে বাংলাদেশের জন্য বড় সমস্যা বলে সুরাহায় আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে মত দেন কমিটির সদস্যরা। এবার উখিয়ার কুতুপালং শিবিরে গেলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনাররা। তারা মনে করছেন সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি। মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে এখানে আসা রোহিঙ্গাদের সাথে আমরা কথা বলেছি। তারা মানবেতর জীবনযাপন করছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের কিছু খাবার দিতে পেরে আমি খুবই খুশি, তবে তাদের আরও সহায়তা দরকার। সরকারের প্রতিনিধি হয়েই আমরা এখানে এসেছি। মিয়ানমারের প্রতি আমাদের আহ্বান, রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। শরণার্থীদের প্রায় 80 কোটি টাকার সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার সচিবালয়ে সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা তো সাহায্য সহযোগিতা আহ্বান আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আর একটা হিউজ টাস্ক, এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে রিলোকেশন করা। 69,000 more. এই মুহূর্তে 70,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন। সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রায় 50 কোটি টাকা সহায়তা দিয়েছে। বৈঠকে ওবায়দুল কাদের জানান, মানবিক প্রশ্নে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে, তবে দীর্ঘ সময় ধরে তাদের দেখভাল করা প্রায় অসম্ভব। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো কিছু খবর আছে মিতা, তার আগে খেলার খবর জানবো। জহির, কি আছে আজকে টেস্টের পরিস্থিতি? বলা যায় ভালো কোনো খবর শোনাতে পারছি না। ব্যাটসম্যানদের দাপটে হায়দ্রাবাদ টেস্টের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতে। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ 3 উইকেটে 356 রান। ক্রিজে এখনো আছেন বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে। তো বেশ ভালো একটা আশঙ্কা আছে দ্বিতীয় দিনে রান পাহাড়ে উঠে যাওয়ার। খবরটা জানিয়ে দিচ্ছে একটা বিরতির পর। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সুপার সিক্সের পথে এগুতে নামবে রুমানা দল। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার আশা। অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল টুর্নামেন্টের শুরু মার্চে। এএফসি যুব চ্যাম্পিয়নশিপের জন্য খোঁজা হবে ফুটবলার।
9:28 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। হায়দ্রাবাদ টেস্টে রানের পাহাড় গড়ছে ভারত। 4-এর কাছাকাছি রান রেটে প্রথম দিন স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 356 রান। বাংলাদেশি ফিল্ডারদের কল্যাণে সেঞ্চুরি পেয়েছেন মুরালি ভিজে। টাইগার বোলারদের নিরাশ করে নির্ভেজাল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। নারী বিশ্বকাপ বাছাইয়ে সুপার 6-এর লক্ষ্য বাংলাদেশের। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রুমানা সালমারা। প্রতিপক্ষ স্কটল্যান্ড। কলম্বোতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। পাপুয়া নিউগিনিকে 118 রানে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানের কাছে হার 67 রানে। শ্রীলঙ্কায় টানা 2 ম্যাচে 200 পার করে পাকিস্তান বোলিং আক্রমণের বিপক্ষে ব্যর্থ হয়েছে টাইগার্সরা। অন্যদিকে ব্যাটিং দুর্বলতায় প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরেছে স্কটল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে 150 পার করতে পারেনি স্কটিশ নারীরা। 6 উইকেটে ম্যাচ জেতে প্রোটিয়াস। গ্রুপ বিতে 2 নম্বরে বাংলাদেশ, সবার ওপরে আছে সাউথ আফ্রিকা। নেতৃত্ব ছেড়ে দিয়েছেন আজহার আলী। ওডিআইতে পাকিস্তানের ধারাবাহিক ব্যর্থতায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। আজহারের জায়গায় অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন সরফরাজ আহমেদ। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে 4-1 ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে পাকিস্তান। এরপর থেকে আরও চাপে ছিলেন আজহার। দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে চান এই ওপেনার। আজহারের নেতৃত্বে ওডিআই র্যাঙ্কিংয়ের 9 নেমে গিয়েছিল পাকিস্তান। এক ধাপ উন্নতিতে এখন 8 নম্বরে আছে ম্যান ইন গ্রিন। তবে 2019 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা নিয়ে শঙ্কায় আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্চে শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। দেশের সব জেলা শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে আমন্ত্রণ পাঠিয়েছে বাফুফে। 7টি দল টুর্নামেন্টে অংশ নিতে রাজি আছে। তবে 80 লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সামনেই এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। তার আগে প্রতিভাবান ফুটবলারের খোঁজে বাফুফে। তরুণ প্রতিভা খুঁজে নিতে আয়োজন করছে অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে 9 মার্চ শুরু হবে প্রাথমিক পর্ব। চূড়ান্ত পর্ব 23 মার্চ। বয়স ফাঁকি দেয়া দেশের ক্রীড়াঙ্গনের পুরনো রোগ। এই টুর্নামেন্টেও থাকছে সে শঙ্কা। জেলা দলগুলোর খেলোয়াড়দের বয়স নির্ধারণে কোচদের অভিজ্ঞতার উপরই নির্ভর করতে হচ্ছে বাফুফেকে। আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে ফিগার, আমাদের যে চেহারা, তাতে ধরা বড় মুশকিল। কিন্তু আমাদের কোচরা কিন্তু এখানে এক্সপার্ট হয়েছে। এই প্লেয়ারগুলি একদম নিউ বর্ন হিসেবে আসবে। আমাদের কোচ তাদেরকে, যেহেতু আমাদের গ্রাসরুট লেভেলের কোচ আছে, তারা ওইখানে তাদেরকে 6 থেকে 7 দিনের জন্য একটা ট্রেনিং দিবেন। নারীদের বয়সভিত্তিক দলের সাফল্য অনুপ্রেরণা দিচ্ছে। পুরুষদের ব্যর্থতা কাটাতে একই প্রক্রিয়ায় এগোতে চায় বাফুফে। বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে 100 ফুটবলার বেছে নিয়ে অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা ফেডারেশনের। 8 বছর যেভাবে আমরা ফুটবল খেলা পরিচালিত হয়েছে বা ফুটবল মাঠে ছিল, আমি মনে করছি নতুন ফুটবল তারকা বা নতুন প্রজন্ম বা নতুন তারকা মুখ দেখা জাতীয় শক্তিশালী দল, পাইপলাইনে প্লেয়ার, এইগুলোর অভাবটা আমরা এখানে ফিল করেছি। সেই কারণে সেইটারই অংশ বিশেষের এইটি আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রস্তুতির জন্য অংশগ্রহণকারী দলগুলোকে 45,000 টাকা দেবে বাফুফে। চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ আর রানার আপ পাবে 50,000 টাকা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সেরা 5-এ আসেনি কোনো পরিবর্তন। কলম্বিয়াকে টপকে 6-এ উঠে এসেছে ফ্রান্স। বাংলাদেশের পয়েন্ট মাত্র 70। সাফে সবার চেয়ে এগিয়ে ভারত। এক ধাপ নেবে 130-এ আছে ব্লু টাইগাররা। তাদের সংগ্রহ 243 পয়েন্ট। বাংলাদেশের ওপরে আছে মালদ্বীপ, নেপাল ও ভুটান। উল্লেখযোগ্য উন্নতি, ক্যামেরুনের 29 ধাপ এগিয়ে 33-এ উঠে এসেছে আফগান চ্যাম্পিয়নরা। 96 বছরের ইতিহাসে প্রথম কোপা দেল রের ফাইনালে দেপোর্তিভো আলাভেস। সেমিফাইনালে দ্বিতীয় লেগে সেল্তা ভিগোর বিপক্ষে জিতেছে 1-0 গোলে। সাতার খবর এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। রাত 9টায় বাংলাদেশে জাহিদ এবার বিরতি নিতে হবে। ফিরে এসে আরো থাকছে। বদলে যাচ্ছে নীলক্ষেত থেকে ধানমন্ডির 27-এর রাস্তা। মডেল সড়কের কাজ শুরু জুনে। নটা 44 মিনিটে ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। দক্ষিণ ঢাকার সব প্রধান সড়কে আধুনিক সড়ককে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে বদলে যাচ্ছে নীলক্ষেত থেকে ধানমন্ডি 27 পর্যন্ত রাস্তা। এ রাস্তায় থাকবে ওয়াইফাই জোন, বিশুদ্ধ পানি, মোবাইল চার্জিং পয়েন্ট সহ নানা সুবিধা। নগর ভবনের দুপুরে এক অনুষ্ঠানে কথা জানান মেয়র সাইদ খোকন।
নীলক্ষেত মোড় থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত রাস্তা আধুনিকায়নের জন্য গত নভেম্বরে নকশা আহ্বান করে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন। আধুনিক ও জনবান্ধব এই রাস্তাটি হবে দক্ষিণের মডেল সড়ক। জমা পড়া ৩১টি নকশার মধ্য থেকে শ্রেষ্ঠ ২টি নকশা বেছে নিয়েছে সিটি কর্পোরেশন। ২টি নকশার সবচেয়ে ভালো দিকগুলো বেছে নিয়ে বদলে দেওয়া হবে মডেল সড়কের চেহারা। এই রাস্তায় থাকবে বাস ও প্রাইভেট কারের আলাদা লেন, ওয়াইফাই জোন, হাঁটার উপযোগী প্রশস্ত ফুটপাত এবং বাইসাইকেল লেন, ফুট ওভারব্রিজ প্রশস্ত করে সেখানে থাকবে খাবার দোকান, মোবাইল চার্জিং পয়েন্ট সহ বিভিন্ন সুবিধা। বর্তমান সময় যেখানে সবাই তথ্য প্রযুক্তির অনেক ব্যবহার করছে, সেখানে আমরা কিভাবে আরও ফ্রেন্ডলি ওয়াইফাই দেওয়া, ফোনের চার্জ ব্যবস্থা রাখা, এবং নতুন নতুন কিছু ফ্যাসিলিটি দিতে চাই যেটা আগে ছিল না, যেটা মানুষকে আসলে রাস্তায় বেরিয়ে আসতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে স্বাস্থ্য ব্যাপারে সচেতন হবে, সে পরিবেশ প্রকৃতির প্রতি তার একটা সমবেদনা থাকবে, এবং আরেকটি হচ্ছে যে আপনার সোশ্যালি যে বন্ডিংটা, মানে তার কমিউনিটিটার মধ্যে ইন্টারাকশন থাকবে। আগামী জুনে এই মডেল সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। তিনি জানান, পর্যায়ক্রমে দক্ষিণের সব প্রধান সড়ককে আধুনিক ও জনবান্ধব করা হবে। একটা রোল মডেল হিসেবে বিবেচনা করব এবং এই মডেলটাকে আমরা অন্য জায়গায়ও ঠিক একইভাবে আমাদের প্রাইমারি রাস্তাগুলোকে সাজাবো। পরিকল্পনা অনুযায়ী এই মডেল সড়কের কাজ শেষ হবে ২০১৮ সালের শুরুর দিকে। এর ফুটপাত থাকবে হকার মুক্ত, আর পুরো রাস্তা জুড়ে থাকবে সবুজের সমারোহ। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটপাতে চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএসসিসির মামলার বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছি। মুন্না বলছেন চাঁদাবাজদের বিরুদ্ধে শুধু মামলায় কোনো লাভ হবে না। আরিয়া বলছেন ফুটপাত হাঁটার উপযোগী করা উচিত। আর মোজাম্মেল বলছেন চাঁদাবাজরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। সাদিয়া বলছেন চাঁদাবাজি বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা উচিত। পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে মোজাম্মেলের কথাটা, যে রাজনৈতিক ছত্রছায়া থাকে, সেই জায়গাটা কিভাবে ট্যাকেল দেওয়া হবে সেটাই সবচেয়ে বড়। কাদের বলছেন হকার উচ্ছেদ করলেও অবৈধভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাশেদ বলছেন চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দেওয়া দরকার। মারুফ বলছে চাঁদাবাজদের সহযোগীদেরও শাস্তি হওয়া উচিত। আমরা জানি যে চাঁদাবাজি যারা করে তারা কিন্তু সব একটা লাইনম্যান বা নানান রকমের পন্থা আছে যেখান থেকে আসে, এবং কয়েকদিন আগে ব্র্যাকের একটা গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে 2 সিটি কর্পোরেশনের যে বাজেট তার সমান ঢাকা শহরের এই চাঁদা। জাহিদ, মারুফ বলছেন চাঁদাবাজদের সহযোগীদেরও শাস্তি দেওয়া উচিত। কামরুল বলছেন ফুটপাতে চাঁদাবাজি বন্ধে রাজনীতিকরা ভূমিকা রাখতে পারেন। শাকিরের মতামত, মেয়রের উদ্যোগকে জনগণের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। SMS থেকে অন্তত একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে ফুটপাতে যে সমস্যা সেটি শুধু যারা হকার বা চাঁদাবাজ নয়, আরো বেশ কটি পক্ষ আছে। শুধু 2 পক্ষই এই সমস্যাটা ক্রিয়েট করছে না, আরো বেশ কয়েকটি পক্ষ এই সমস্যাটি সৃষ্টি করছে, এবং সমস্যার সমাধানে আসলে প্রতিটি পক্ষকেই হ্যান্ডেল করতে হবে। তা তো অবশ্যই সবারই একসঙ্গে, এখানে ফুটপাতে যেমন মানুষ হাঁটার ব্যবস্থা থাকতে হবে, কিছু কিছু হকারেরও কিন্তু থাকতে হবে, কারণ এটাও ইন্টিগ্রাল পার্ট যে কোনো বড় শহরেই কিন্তু এটি ঘোষণা করা কোনোভাবেই সম্ভব নয়। হকার থাকতেই হবে শহরে, তবে একটা পরিকল্পিতভাবে যেন বিন্যস্ত থাকে। জাহিদ, পরের খবরে যাই। লবণ, পাথর আর কাদা দিয়ে নির্মাণ করা হয়েছে মিশরীয় ইকোলজ অ্যাড্রেরি MLL হোটেল। নিরিবিল অবস্থায় অবসর কাটানোর দারুণ এক জায়গা এই হোটেল। বিদ্যুৎ, ফোন অথবা ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে না সেখানে। এরপরেও বিখ্যাত বহু মানুষের পছন্দের তালিকায় আছে এই হোটেলটি। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। রাত 9টায় বাংলাদেশ শেষ করব যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরে আয়োজনে। শুভরাত্রি।